প্রশ্নমুক্ত থাকা অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব বলেছেন তারেক রহমান। শেখ হাসিনার প্রেতাত্মারা অরাজকতার চেষ্টায় লিপ্ত, অভিযোগ মির্জা ফখরুলের। সংবিধান সহ সংস্কারে গঠিত 6 কমিশনের কার্যক্রম তুলে ধরার দাবি আলোচকদের। কমিশনের রিপোর্টের পর রোডম্যাপ জানালেন উপদেষ্টা এম শাখাওয়াত। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের কর্মযোগ্য অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারিতে এগিয়ে নেবে বাংলাদেশকে। বিশিষ্টজনদের অভিমত, নজর কাটতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুতেও। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের সংলাপ চান বিশেষজ্ঞরা। কেবল সামরিক নয়, সামাজিক রাজনৈতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগস্ট মহাবিপ্লবের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। ঝিনাইদহে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে শহীদদের সম্মানে বিএনপির গণসমাবেশ ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচিত রোডম্যাপ প্রকাশের দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ছিল, এখনও আছে জানিয়ে তিনি বলেন, তাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে। ঝিনাইদহ পায়রা চত্বরে সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দু ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন এবং স্বাভাবিকভাবেই তখন প্রতিকারের পথও হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ। বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। গার্মেন্টস, ওষুধ কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর, বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে গাজীপুরে শ্রমিক দলের জনসভায় তিনি এসব কথা বলেন। বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ির ডিগ্রি কলেজ মাঠে এই জনসভায় তিনি আরো বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি। তাদের বলা হয়েছে গণহত্যাকারীকে আশ্রয় না দিতে, স্বাধীনতার রক্ষায় চোখ কান খোলা রাখা এবং ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ে তুলতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মির্জা ফখরুল। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না, তার যে প্রতাপটা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না, তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না। তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম। এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি।
ক্রসফায়ারের নামে গেল 15 বছর ধরে 6,000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার পরামর্শ মানবাধিকার কর্মীদের। বিডিআর হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণহত্যার কমিশনের দাবি বিশিষ্টজনদের। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংস্কারের জন্য গঠিত কমিশনের সুপারিশের পরেই সরকারের রোডম্যাপ। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের দ্বিতীয় আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এবারের আয়োজনের বিষয় ছিল মানবাধিকার, যেখানে আলোচনায় উঠে আসে বিগত সরকারের আমলে গুম খুনের নানা রোমহর্ষক বর্ণনা। বক্তারা বলেন, বিভিন্ন সময় নির্যাতনের বিচার না হওয়ার সংস্কৃতি অপরাধ প্রবণতা বাড়িয়েছে। এ সময় সব গণহত্যার সুষ্ঠু বিচারে স্বাধীন গণহত্যা কমিশন গঠনের দাবি জানান আলোচকরা। 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে, এটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে। এটা প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009-এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ। তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। হেফাজতের গণহত্যা নিয়ে কোনো তদন্ত কমিশন হচ্ছে না কেন? আর 4th গণহত্যা, জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি। ভোটাধিকার মানবাধিকার, এর থেকে বড় মানবাধিকার কিছু নাই। আলোচনায় উঠে আসে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্মমতার কথা। বলা হয়, বিগত 15 বছরে শুধু র্যাবের ক্রসফায়ারেই হত্যা করা হয় 6,000-এর বেশি মানুষকে। বর্তমান সময়ে বাহিনীটির প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন আলোচকরা। যেই ডিজিএফআই-তে আয়নাঘর রয়েছে, যেই ডিজিএফআই-তে জয়েন্ট ইন্টারোগেশন সেল রয়েছে, তাকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? গত 2 মাসে তার কি সংস্কার হয়েছে? 2-2.5 কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জে 7 জন মানুষকে হত্যা করেছে। এর একটি ঘটনাই তো যথেষ্ট র্যাবকে বিলুপ্ত করার জন্য। ক্রসফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি। এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না, কোট আনকোট এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে, আমার ধারণা 6,000-এর উপর ক্রসফায়ারের শিকার গত 15 বছরে। এ সময় অন্তর্বর্তী সরকার পরিচালনার রোডম্যাপ স্পষ্ট করার কথা বলেন বক্তারা। 6 কমিশনের কার্যক্রম জাতির সামনে তুলে ধরারও দাবি জানান তারা। উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 6 কমিশনের সুপারিশের পরেই দেওয়া হবে রোডম্যাপ। আমরা বারবার বলছি, আপনারা একটা রোডম্যাপ দেন, কি করতেছেন আমাদেরকে বলেন, আমাদের সাথে শেয়ার করেন। ডেকেছে আমাদেরকে 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, সেটার বেস করে একটা রোডম্যাপ হবে। আমরা যখন আন্দাজে দিয়ে দিই যে উনি এটা করবেন, এটা করতে 6 মাস, ওটা করতে 3 মাস, এটা হয় না। ছাত্র জনতা গণহত্যায় পুলিশের ব্যবহৃত অপরিচিত কিছু অস্ত্র কোথা থেকে এলো, এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটা কেউ করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ আহ্বান জানান তিনি। সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে, অনেক করে ছবি তুলে। সরকারে আসার আগে এমনও হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন, এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। অধিবেশনের সাইডলাইনে করেছেন 40টি উচ্চ পর্যায়ের বৈঠক। ডক্টর ইউনূসের এই কর্মযজ্ঞ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারিত্বকে এগিয়ে নেবে বলে আশাবাদী বিভিন্ন মহল। রকনুজ্জামানের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে
মহাসচিব আন্তোনিও গুতেরিসের সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে 24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে নির্বাচন, গণতন্ত্র সহ সব ধরনের কাজে অধ্যাপক মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আশ্বাস দেন সব রকমের সহযোগিতার। এই সফরে কানাডা, ইতালি, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেপাল সহ প্রায় 12 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তো একটা ডিফিকাল্ট টাইম পাস করছি, এই সময়তে এই ধরনের একটা সমর্থন, এটার অনেক মূল্য আছে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, আমরা শুনেছি। তো কাজেই আমাদের এই সময়তে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একজন বন্ধু রাষ্ট্র এবং তার সরকার প্রধান, আমাদের সরকার প্রধানকে তার সমর্থনের কথা জানানো, বাংলাদেশের পাশে থাকবার কথা বলা, এগুলো আমি মনে করি যে একটা মেসেজ ওয়াইজ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ। সরকার প্রধান আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো সাক্ষাৎ এভাবে পায়নি বলতে পারে। আর 2 নম্বর, মিটিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা, যেভাবে বাইডেন তাকে ইয়ে করছিল, কোলাকুলি করছিল, এটা একটা মেসেজ শুধু বাংলাদেশের জনগণের জন্য এবং যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করছে তাদের জন্য। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, IMF এর ব্যবস্থাপনা পরিচালক, মানবাধিকার কমিশন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, চীনা পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সাথে বৈঠক সহ অধিবেশনের সাইডলাইনে 40টিরও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে $3 বিলিয়ন বিশ্বব্যাংকের সহযোগিতা সহ নতুন সরকারকে সংস্কারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই সংস্কার কার্যক্রমে যাদের যাদের সাহায্য দরকার, যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেতে পারি, তাদের সকলকে কিন্তু ওখানে পাওয়া গেছে এবং সকলের সাথেই মিটিং হচ্ছে। এতে করে এই যে সংস্কার কার্যক্রম যেটা, এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু নিঃসন্দেহে চ্যালেঞ্জ এবং আমাদের ভবিষ্যতের খুঁটি বলতে পারেন বা ভিত্তি বলতে পারেন। তো এই ভিত্তিটা আমরা যদি এদের সমর্থন পাই তাহলে এটা কাজটা আমাদের জন্য সহজ হবে। এই অর্থে এখানে অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট লাগবে। জলবায়ু ও রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণেও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের এই সফরে উল্লেখযোগ্য তৎপরতা ছিল প্রধান উপদেষ্টার। UN Secretary General may convene an all stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. সফরের শেষ দিনে সাধারণ পরিষদ অধিবেশনে প্রায় 1.25 ঘন্টার ভাষণে নতুন বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য সংলাপের প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু সামরিক নয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ দেন তারা। সব দল এবং গোষ্ঠীকে নিয়ে মতবিনিময় সভা করার পাশাপাশি শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য শান্তি চুক্তি পুনঃমূল্যায়ন করার দাবিও জানান বক্তারা। শুভ মাহফুজের রিপোর্ট। দেশের পার্বত্য অঞ্চলে এ মাসে সংঘটিত ঘটনা ও প্রাণহানিতে উদ্বেগ ছড়িয়েছে সারা দেশে। ওই অঞ্চলের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সরকারের কাছে। বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরাও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন। পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন এবং উত্তরণে প্রয়োজনীয় সম্ভাব্য পদক্ষেপসমূহ বিষয়ে আলোচনা সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম। সভায় অংশ নেয়া সাবেক সেনা কর্মকর্তাদের অভিযোগ, পার্বত্য অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি পরিকল্পিত স্বার্থান্বেষী মহলের ইন্ধনেই এই পরিস্থিতির জন্য দায়ী। আমি নিজেই ভয়ে ছিলাম 5 তারিখের পরে এবং অনেককে আমি বলেছি, আমাদের পার্বত্য অ্যাডভাইজারকে আমরা বলেছি যে দেখো হিল ট্র্যাক্সে একটা ঝামেলা হবেই, প্লিজ টক টু দি পিপল কনসার্ন। আমরা নজরদারি বাড়াই, আমরা একটু সুপারভিশন বাড়াই, ইন্টেলিজেন্স বাড়াই। দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বার্থান্বেষী মহল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সরকারকে বিপদে ফেলার চেষ্টায় আছে এবং এরকম একটা চেষ্টা যে পার্বত্য চট্টগ্রামে হতে পারে এটা সহজেই অনুমিত ছিল। এই মুহূর্তে যেটা দরকার
একান্ত ফ্রেন্ডলি উপায়ে ওইখানে তাদের সাথে মার্চ করে তাদের সাথে সমঝোতার মাধ্যমে তাদের সাথে মিশে যেতে হবে, মিশে গিয়ে তাদেরকে বুঝাতে হবে। সমাধান হলো ইমপ্লিমেন্টেশন অফ 1997 এই অ্যাক্টটাকে, যে আমরা যে সমঝোতা হয়েছে বিনা দ্বিধায় আমাদেরকে এইটা ইমপ্লিমেন্ট করতে হবে। পার্বত্য অঞ্চলে সামগ্রিক উন্নয়ন না হওয়াকে এই সমস্যার জন্য দায়ী করে সমস্যা সমাধানে সংলাপের পাশাপাশি ভূমি সংস্কার সহ সেখানকার সব ধরনের সংস্কার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংলাপ হওয়া উচিত। একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। এই এলাকা খনিজ সম্পদ সমৃদ্ধ, সুতরাং স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট। সামরিক নয়, রাজনৈতিক নয়, বরং পার্বত্য চট্টগ্রামে প্রয়োজন বহুমাত্রিক সমাধান। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু বিভিন্ন বিষয়ে সংস্কারে হাত দিয়েছে, তারা অনেক কিছু পুনর্গঠন করছেন। আমরা আশা করব পার্বত্য চট্টগ্রামের মতো একটি স্পর্শকাতর, ভূ রাজনৈতিক কৌশলগত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকার উপরে এই কৌশলগত নীতি প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে। এই ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য সাবেক সেনা কর্মকর্তারা যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান রাওয়াত চেয়ারম্যান। সেনাবাহিনীর সদস্য যারা চাকরিরত আছেন এবং আমরা যারা রিটায়ার্ড আছি, আমরা এক সূত্রে গাঁথা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে, এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ। এটা যেন এখানে সবাই থাকবে, সবার অধিকার থাকবে। সভা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিকভাবে সহায়তাকরণের লক্ষ্যে বিদ্যমান পার্বত্য পরিস্থিতির উপর সম্ভাব্য সুপারিশ তুলে ধরেন বক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশব্যাপী অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। 2-1 দিনের মধ্যেই এই খোলা চিঠি পাঠানো হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটি জানানো হয়। খোলা চিঠি পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন। তিনি বলেন, অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। 3 বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ হিংস্রতায় নিহত হয়েছে 3 জন মানুষ। অপরাধীদের ধরতে গিয়ে একজন সেনা কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সারা দেশে প্রায় 2000 লোকের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিলেন, তারাই গুরুত্বপূর্ণ পদে রয়ে গেছেন। ফ্যাসিস্ট সরকারের দোসরদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধু হিসেবে সকলের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে 1581 জন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের, যাদের বয়স 18 থেকে 30 বছর। তবে শহীদদের তালিকায় এটাই চূড়ান্ত নয় বলেও জানান কমিটির সদস্যরা। তারা বলেন, ছাত্র জনতার এই আন্দোলনে আহত হয়েছে 31,000-এরও বেশি মানুষ। স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যরা জানান, বিভিন্ন সহায়তায় এই তালিকা তৈরি করা হয়েছে। তাছাড়াও শহীদ পরিবারের সাথে কথা বলেছেন কমিটির সদস্যরা। তারা বলেন, এখনো অনেক ব্যক্তি রয়েছেন যারা শহীদ হলেও নাম তালিকায় আসেনি। তথ্য যাচাই বাছাই করে প্রতিটি নাম নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে হতাশ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান তিনি। এ সময় আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবরও নেন এবং তাদের সাথে কথাও বলেন তিনি। এ সময় আন্দোলনকালে দেশের তরুণ সমাজ, বিশেষ করে আহত ব্যক্তিদের ভূমিকার প্রশংসা করেন তিনি। আহতদের
উপহার হিসেবে কিছু আর্থিক সহায়তাও দেন। পরে মাহমুদুর রহমান বলেন, সবার চিকিৎসার দরকার এই কথা শুধু মুখে বললে হবে না, তালিকা করে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং দেশের বিভিন্ন প্রান্তে আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে সরকারকে। তিনি বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। তিনি বলেন, 12 বছরের ছেলেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। বাঙালির মতো বীরের জাতি পৃথিবীর আর কোথাও নেই। বাংলাদেশে সবাই বীর, এত বীরের জাতি বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয়টা না। যারা আজকে এই মহান বিপ্লবের মাধ্যমে সরকারে এসছেন, তারা কি বুঝতে পারছেন যে আপনাদের ঋণ কতটাই জাতির সঙ্গে? আমি কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছি, দুঃখ পেয়েছি। আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না। আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কিভাবে হবে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা নাই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। সেই যৌক্তিক সময় যখন হবে, হাড়ি ভেঙে দেওয়া হবে। জামায়াতের আমির বলেন, 24 বিপ্লবের চেতনাকে সম্মান করতে হবে, তবে আবেগাপ্লুত বশত দু একটা কাজ হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। আবেগের বশে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। সকালে চুয়াডাঙ্গায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার তাগিদও দেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক। ভারত বিষয়ে কিছু বলতে চাননি জামায়াতের আমির। আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন, জনগণের আস্থা পুলিশের কাজের মাধ্যমেই ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আইজিপি আরও বলেন, পুলিশের সংস্কারের জন্য কাজ চলছে, কিন্তু জনগণের সহায়তা ছাড়া সংস্কার সম্ভব নয়। এ সময় তিনি মামলায় সাংবাদিক সহ নিরীহ মানুষকে আসামি করা হলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। সামনের দুর্গাপূজা যেন উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও পুলিশ সচেষ্ট রয়েছে। বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে দিনকে দিন। তাই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যুক্ত করে মানুষের আস্থা সরকার প্রতিষ্ঠা হতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নূর বলেন, ছাত্র জনতার আন্দোলনে মানুষের চাওয়া ছিল তারা যেন কম খরচে বাজার করতে পারে, অন্যান্য সুবিধাগুলো পায়। সরকারকে সেই দিকে খেয়াল রাখতে হবে। নুরুল হক নূর আরও বলেন, আগামী 6 মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে যেই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তারা তো আগেই ক্ষমতায় ছিল। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 15 বছরের শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা, ধর্ষণ, নির্যাতন সহ সকল অন্যায়ে ছাত্রলীগের সাথে সেই সময় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদেরও বিচারের আওতায় আনা হবে। গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের একটি শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে জন্মদিন পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে ছাত্রলীগের একটি অংশ। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রায় অংশ নিয়ে অনেকেই দৌড়ে পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কায় শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে। এছাড়াও শেখ হাসিনার নির্বাচনী এলাকার 2টি উপজেলা সহ জেলার কোথাও কোথাও জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি। ব্যাংক ঋণের সুদের হার বাড়তে থাকলে মূল্যস্ফীতি সাময়িকভাবে কমবে, তবে এভাবে সুদের হার বাড়লে ঋণ প্রবাহ কমে যাবে বলে মনে করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। শনিবার মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে সংগঠনের সভাপতি আশরাফ আহমেদ বলেন, মূল্যস্ফীতি কমাতে সুদের হার বৃদ্ধির এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে অনুসরণ করা ঠিক হবে না, কারণ এতে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। ঢাকা চেম্বার সভাপতি আরও বলেন, দেশের 50টি ব্যাংক ভালো থাকলেও 10টির অবস্থা তুলনামূলক খারাপ। এগুলো রিকভারি করতে হবে, আমানতকারীর আমানতের নিশ্চয়তা দিতে হবে। তারল্য সংকটের মতো কোনো সংকটে পড়লে ব্যাংকগুলো ছোট গ্রাহকদের সুদের হার বৃদ্ধি করে বলে মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি খালি প্লটের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে প্লটটির তত্ত্বাবধায়ক রফিক ও তার সহকারী সাব্বিরের লাশ উদ্ধার করা হয়। আরেকজন সহকারী কোনো খোঁজ নেই তার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আলিশান এলাকা গুলশান 2-এর 108 নম্বর সড়কের 21 নম্বর প্লট, যার ভেতর থেকে
রফিক ও সাব্বির নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বছর ধরে খালি প্লটটির দেখাশোনার দায়িত্বে ছিলেন 70 ঊর্ধ্ব রফিক। প্লটটির সামনে ছিল তার একটি চায়ের দোকান, যেখানে সহকারী হিসেবে গেল 3 মাস আগে সাব্বির নামে একজনকে নিয়োগ দিয়েছিলেন তিনি। গন্ধ বেরিতেছে, আমরা বললাম গন্ধ বাইরে কেন, কিরকম একটা মানুষের মতন একটা গন্ধ বেরিতেছে। ওনার বড় ছেলে কইতেছে, হ্যাঁ অনেক গন্ধ বেরিতেছে। ভাই একটা কষ্ট করে তালাটা ভাঙার চেষ্টা করেন। আমরা আতর দিয়ে তালা ভাঙছি, ভাঙার পরে দরজা খোলার লগে দুনিয়ার গন্ধ বেরিতেছে। দিয়ে কাঠের উপরে চাদর দিয়ে ডাইকে তৈরি গেছে, চাদরটা চড়াই দিয়ে এই অবস্থা। চা খাইতে আসি, উনি খুবই ভালো, খুব রসিকতা লোক ছিল। ওনার যে শত্রু থাকতে পারে এটা আমরা চিন্তার বাইরে, এটা আমরা ভাবতে পারছি না যে ওনাকে এইভাবে নিঃসময় হত্যা করবো বা কেউ। প্লটটি সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বলে জানে এলাকাবাসী। কায়কোবাদ সাবেক আবরুল এমপি বিএনপির কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করে প্রায় 18 বছর ধরে। তবে প্লটটির ম্যানেজার জানান, জমিটির প্রকৃত মালিক কায়কোবাদের ভাই কাউসার। 5 আগস্টের আগে জমিটি দখলের চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। বিগত সরকারের আমলে কিছু অসাধু লোকজন এই জায়গাটাকে সাইনবোর্ড লাগাইছিল, দখল করতে চেয়েছিল, সব কিছু করছে। তো ওনারা তো সব কিছু বাইরে ছিল, তো যার কারণে ওনারা করতে পারে নাই। এটা ইন্টারনাল, উনি কর্মচারী নিয়োগ দিয়েছিল, ওই কর্মচারী রাখবে না, যেটা পুলিশ প্রাথমিক ধারণায় পেয়েছে। এবং ওনার সারা বিক্রির কিছু টাকা ছিল, এই টাকা নিয়ে হয়তো ইন্টারনাল, যেটা ওনাদের ধারণা, ছেলেদের ধারণা আর কি। দুইজনের লাশ উদ্ধার করা হলেও খোঁজ নেই 7 দিন আগে নিয়োগ দেয়া আরেক সহকারী তত্ত্বাবধায়কের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম খাল ঝিনুকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা হয়। এই সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। শ্রদ্ধা জানানো হয় জেলা বিএনপির পক্ষ থেকেও। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হারিস রেকাবাদ সহ অন্যান্যরা। বাদজোহর দত্তেরগাঁও কাচারি কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহে হয় দ্বিতীয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার রাত 8:45 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম খান ঝিনুক। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইমেক্স সেন্টারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির সহ অনেকে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী জেলা বিএনপি। দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দীপক কুমার বর্মন প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে রোকন সম্মেলন হয়েছে। দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে সংস্কারের মাধ্যমে দলীয় লোকগুলোকে পরিবর্তন করে নিরপেক্ষ লোক বসানো, যারা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় গণসমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন সহ অনেকে। ধর্মের নামে উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে মাউলিদ সেলিব্রেশন শিরোনামে একটি সেমিনার হয়েছে। রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুল, ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, ডক্টর আহমেদ হাসান চৌধুরী। সেমিনারে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক সহ পেশাজীবী প্রতিনিধিরা আলোচনা করেন।
বাংলাদেশে ইসলাম বিদ্বেষ কারণ ও স্বরূপ সন্ধান শিরোনামে একটি সেমিনার হয়েছে। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সেমিনারটির আয়োজন করে মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক। এতে বক্তারা বাংলাদেশের সমাজে ইসলাম বিদ্বেষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের সমাজে ইসলাম বিদ্বেষ প্রকট রূপ ধারণ করেছে। এর প্রতিকারে সচেতনতা সৃষ্টি এবং ইসলাম বিদ্বেষ নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ই-কমার্স প্রতিষ্ঠান QCOM.com কোম্পানির মালিকের বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকরা টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছেন। তারা অভিযোগ করেন, বিজ্ঞাপন দেখে তারা বিভিন্ন পণ্য অর্ডার করেন। QCOM-এর মালিক রিপন মিয়া অগ্রিম টাকা পরিশোধের সুযোগকে কাজে লাগিয়ে কখনো মোবাইল ব্যাংকিং, কখনো সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা হাতিয়ে নেন। অর্ডারের বিপরীতে তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন বক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রশ্নমুক্ত থাকা অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব বলেছেন তারেক রহমান। শেখ হাসিনার প্রেতাত্মারা অরাজকতার চেষ্টায় লিপ্ত, অভিযোগ রেজা ফখরুলের। সংবিধান সহ সংস্কারে গঠিত 6 কমিশনের কার্যক্রম তুলে ধরার দাবি আলোচকদের। কমিশনের রিপোর্টের পর রোডম্যাপ জানালেন উপদেষ্টা এম শাখাওয়াত। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের কর্মযোগ্য অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারিত্বে এগিয়ে নেবে বাংলাদেশকে বিশিষ্টজনদের অভিমত। নজর কাটতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুতেও। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের সংলাপ চান বিশেষজ্ঞরা। কেবল সামরিক নয়, সামাজিক রাজনৈতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।